নমস্কার বন্ধুরা, আমরা হররস্কোপ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বিগত 1 মাস আপনাদের নতুন কোনো গল্প শোনাতে না পারায় আমরা দুঃখিত। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু দুঃসময় আসে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের এগিয়েও যেতে হয়। তাতে চলার গতি মন্থর হয়ে যায় ঠিকই, কিন্তু থামে না। আমরা আবার ফিরছি, আর আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এতগুলো দিন আমাদের সাথে থাকার জন্য। আমরা আশা করব ভবিষ্যতে ঠিক এইভাবে আমরা একসাথে আমাদের এই পরিবারকে নিয়ে এগিয়ে যেতে পারব। আজকে আপনাদের জন্য থাকছে একটা ভয়ানক গল্প, চিল্কা বিশ্বাসের কলমে পাপ। তবে গল্প শুরু করার আগে আপনাদেরকে একটা খবর দিয়ে রাখি। খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসছে অভিক সরকারের একটা দুর্ধর্ষ উপন্যাস। আপনাদের সকলকে সাথে চাই কিন্তু। তাহলে আর দেরি নয়, শুরু করছি আমাদের আজকের গল্প, চিল্কা বিশ্বাসের কলমে পাপ। ধুলো ভর্তি মেঝেতে শুয়েই অঘরে ঘুমোচ্ছিল ডাকু। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কিসের জন্য যে ঘুমটা ভাঙল, প্রথমে সেটা ঠাউর করতে পারল না সে। ভাঙা জানলা দিয়ে আসা ঈষৎ চাঁদের আলোয় ঘরটা পুরোপুরি অন্ধকার নয়। সে কিছুক্ষণ মেঝেতে শুয়ে শুয়ে ভুরু কুঁচকে বোঝবার চেষ্টা করতে লাগল। হঠাৎ একটা নারী কণ্ঠের কান্নার শব্দ চারপাশের নীরবতার পর্দা ছিঁড়ে কানে আঘাত করল। খুব তীব্র নয়, তবে খুব হালকাও নয়। শব্দটা কেউ যেন প্রবল কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদার শব্দ। এবার মেঝেতে উঠে বসল ডাকু। শব্দের উৎস বোঝার চেষ্টা করল সে। শব্দটার উৎস যে এই ঘর নয় তা নিশ্চিত হল। তাহলে কি পাশের ঘর? কিন্তু এত রাতে এই পরিত্যক্ত নির্জন পোড়ো বাড়িতে তার মতো ছিচকে চোর পুলিশের নজর এড়িয়ে আশ্রয় নিলেও কোনো নারী কিভাবে আসতে পারে বুঝতে পারল না। শব্দটা একটানা হচ্ছে না, থেমে থেমে হচ্ছে। শিকারী মার্জারের ন্যায় সাবধানী পায়ে বাইরে এলো সে। এই মুহূর্তে ডাকু দাঁড়িয়ে রয়েছে একটা পরিত্যক্ত বাগান বাড়িতে। কোনো এক সময় কোনো সম্ভ্রান্ত ব্যক্তি হয়তো নিজের আমোদ প্রমোদের জন্য নির্মাণ করেছিল এই দোতলা বাড়িটা। এখন সেটা শুধুই ভগ্নস্তূপ। উপরে ওঠার সিঁড়ির ধাপগুলো অর্ধেক ভেঙে গেছে। শব্দটা কি উপর থেকে আসছে? পায়ে পায়ে একতলার লম্বা করিডোর ধরে উল্টো দিকে সিঁড়ির কাছে এগিয়ে গেল সে। সিঁড়ির নিচে এসে যখন দাঁড়ালো, তখন শব্দের তীব্রতা বেশ বৃদ্ধি পেয়েছে, কিন্তু ওপর থেকে ঠিক নয়। সিঁড়ির আশেপাশেই শব্দটা পাক খাচ্ছে। শ্রবণেন্দ্রের উপর প্রবল চাপ দিয়ে তার মনে হলো শব্দের উৎস সিঁড়ির তলার ঘর। কিন্তু ঘুটঘুটে অন্ধকার জমাট বেঁধে আছে সিঁড়ির তলায়। সেই অন্ধকার ভেদ করে যাওয়া অসম্ভব, কিন্তু কৌতূহল বড় বিষম বস্তু। তার নিরসন না হলে মানুষ নিজেকে স্থির রাখতে পারে না। হোক না সে চোর, কিন্তু তবু তো সে মানুষ। কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, আর সাথে সাথে সে তার ফুল প্যান্টের পকেটে আতিপাতি করে হাতটাতে লাগলো। সবসময় নিজের পকেটে একটা পেন্সিল টর্চ রাখে ডাকু। এই মুহূর্তে সেটার কথা মনে পড়ে যেতেই তার এত অনুসন্ধান। অবশেষে পকেট হাতড়ে হাতে আসলো সেই কাঙ্ক্ষিত বস্তু। তাড়াতাড়ি সেটা জ্বালানোয় মৃদু একটা গোলাকার আলো কিছুটা অন্ধকারকে ছিটকে সরিয়ে দিয়ে সামনের দিকটা আলোকিত করে তুলল। এবার সেই টর্চের আলো হাতে ধরে সিঁড়ির নিচের দিকে এগিয়ে গেল ডাকু। সিঁড়ির নিচে একটা ঘর, আদিকালের একটা তালা ঝুলছে তার দরজায়। সেই তালার আশেপাশে ফেরিক অক্সাইডের পুরু প্রলেপ। ডাকু তার পেশাগত দক্ষতায় ওই তালা খুলে হাত দিয়ে তালার কঙ্কালটি ছুঁড়ে ফেলল মেঝেতে। তারপর পুরু ধুলো জমা দরজার পাল্লায় চাপ দিতে শব্দ করে দরজাটা খুলে গেল। সাথে সাথে বহুদিনের প্রাচীন এক দুর্গন্ধযুক্ত বাতাস মুক্তির আনন্দে আপ্লুত হয়ে দ্রুত বেগে বাইরে বেরিয়ে এলো।
ঘরে ঢুকে এলো ডাকু। টর্চের আলোয় দেখল মোটা হয়ে ধুলোর আস্তরণ ঘরের মেঝেতে, অথচ কান্নার শব্দ এবার আরো স্পষ্ট। এতদিনের বন্ধ নোংরা ঘরে কোনো নারী কি থাকতে পারে? ভাবতে ভাবতেই সামনে তাকালো ডাকু, আর তাকাতেই সে দেখল ঘরের উল্টো দিকে দেওয়াল বরাবর একটা লম্বা কাঠের বাক্স রাখা। বাক্সটা লক্ষ্য করে এগিয়ে গেল ডাকু। শব্দটা যে বাক্সের ভেতর থেকে আসছে এবার স্পষ্ট বুঝতে পারল সে। বাক্সটার গায়ে ধুলো ভর্তি, কিন্তু সে বিস্ময়ের সাথে দেখল একটা লম্বা লোহার শিকল দিয়ে বাক্সটা আষ্টে পৃষ্ঠে বাঁধা, আর তার গায়ে ঝোলানো একটা ঢাউস তালায় অনেকখানি লাল কাপড় পেঁচিয়ে জড়ানো। এইসব দেখে ডাকুর মন বলে উঠল, এত পুরনো বাক্সের ভিতরে কিভাবে কোনো মানুষের অস্তিত্ব থাকবে? কোনো মানুষ থাকতেই পারে না। এ কোনো স্বাভাবিক মানুষের কান্না নয়, এ নিশ্চয়ই কোনো অলৌকিক কিছু। ডাকুর ষষ্ঠ ইন্দ্রিয় বারবার ডাকুর কানে বলতে লাগলো, পালা ডাকু, পালা, ভীষণ বিপদ বন্দি আছে ওই বাক্সে, পালা পালা। কিন্তু হায়, পালাতে পারল না ডাকু। কি এক অদ্ভুত আকর্ষণে সে তখন বাধা পড়ে গেছে। তার হাত পা শরীর কোনোটাই তার বশে নেই। পালিয়ে যেতে চাইলেও তার শরীর এক চুলও নড়ছে না। ধীরে ধীরে তার হাত জোড়া এগিয়ে গেল শিকলের মুখে লাগানো তালার ওপর। অনতিবিলম্বে ভেঙে ফেলল সেই তালা। তালাটি দুটো খণ্ডে বিভক্ত হয়ে ছিটকে পড়ল মেঝের উপর। সাথে সাথে প্রবল ভাবে কাঁপতে শুরু করলো ওই কাঠের বাক্সখানি। কম্পনের চোটে আষ্টে পৃষ্ঠে জড়ানো শিকল খুলে পড়তে লাগলো বাক্সের গা থেকে। পুরো শৃঙ্খল বন্ধনী খুলে পড়ে যাওয়ার পর কম্পন থামলেও ডাকু স্থাণুবানু তখনও দাঁড়িয়ে রইল সেখানে। হঠাৎ করেই ডাকুর মনে হলো আশেপাশের পরিবেশে যেন একটা বদল ঘটে গেছে। কিন্তু কি? বেশিক্ষণ ভাবতে হলো না। হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো মনে হলো কম্পনের শব্দের সাথে সাথেই কান্নার শব্দ থেমে গেছে। চারপাশে শ্মশানের নীরবতা। এমত অবস্থায় ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে থাকতে ডাকুর মনে হলো, আচ্ছা, এত বড় বাক্স, সোনার গয়না নেই তোর মধ্যে? হ্যাঁ, নতুবা গুপ্তধন? এই সমস্ত পুরনো বাড়িতে সেটা থাকা কিছু অস্বাভাবিক নয়। মুহূর্তে একটু আগে ঘটে যাওয়া ঘটনায় বিস্মৃত হল সে। মনের গোপনে সুপ্ত তস্কর সত্তাটা জেগে উঠল তার। আর বিলম্ব না করে বাক্সের গায়ে লাগানো লকটা খুলে বাক্সের ভারী ডালাটা তুলতেই একটা অতি কটু গন্ধে গাটা গুলিয়ে উঠল তার। গন্ধের প্রাবল্যে ডালাটা তুলেই একটু দূরে সরে এসেছিল সে। খানিক পরে আবার ছোট টর্চটা নিয়ে এগিয়ে গিয়ে বাক্সের ভিতরে মৃদু আলো ফেলতেই যা দেখল তাতে চোখ চোরা বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ভেতরে শাড়ির অবশিষ্টাংশ জড়ানো একটি প্রায় কালো হয়ে যাওয়া নরকঙ্কাল। টর্চের আলো গিয়ে পড়েছে তার হাড় সম্বলিত মুখমণ্ডলের উপর। মুহূর্তে ছিটকে সরে আসতে গিয়ে মেঝেতে পড়ে গেল ডাকুর হাতের টর্চখানা। পড়ে গিয়ে কিন্তু নিভল না টর্চটা। তার মৃদু আলোয় ডাকুর চোখের সামনে বাক্সর ভিতর শোয়ানো কঙ্কালটা খটখট শব্দ করে উঠে বসল। তারপর একসময় উঠে দাঁড়ালো। তার হাড় সর্বস্ব শরীরে তখনও আস্তে আস্তে মাংস জুড়তে শুরু করেছে। ধীরে ধীরে এই নরকঙ্কাল পরিবর্তিত হতে লাগলো এক নারীর অবয়বে। একসময় শাড়ি পরিহিতা এক সুন্দরী নারী মূর্তিতে পুরোপুরি পরিবর্তন হয়ে গেল সেই কঙ্কালটি। তবে তার চোখ দুটো যেন দুটো টুকরো জ্বলন্ত অঙ্গার। ডাকুর মনে হলো পৃথিবীর যাবতীয় হিংসা ক্রূরতা এসে জমা হয়েছে ওই চোখ জোড়ায়। জ্বলন্ত চোখে প্রায় হাওয়ায় ভেসে ডাকুর একেবারে সামনে গেল ওই নারী। মাংস পচা গন্ধে তখন ডাকুর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। নারী অবয়বটি তার দুই হাত সামনে বাড়িয়ে মুহূর্তে সানাসির মতো চেপে ধরল ডাকুর গলা। আত্মরক্ষার তাগিদে ডাকু দু হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু অসীম শক্তিধর ওই নারী সে গলা চেপে ধরেই এক ঝটকায় ডাকুর শরীরটাকে শূন্যে তুলে ফেলল। তারপর কয়েক মুহূর্তের মধ্যে একটা ঘন কালো অন্ধকারের পর্দা নেমে এলো ডাকুর চোখে।
প্রাণহীন দেহটাকে এক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে নারী অবয়বটি হাওয়ায় ভেসে ভেসে দরজার দিকে এগিয়ে গেল। এক সময় বেরিয়ে গেল ঘরের বাইরে। অঘরে ঘুমোচ্ছিল দেবযানী। হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। শব্দটা একটানা হয়েই যাচ্ছে। কাঠের উপর নখ দিয়ে আঁচড় কাটলে যেমন শব্দ হয়, খানিকটা সেই রকম। এত রাতে এমন শব্দ কোথা থেকে আসবে? বেশ কৌতূহল জেগে উঠল দেবযানীর মনে। কিন্তু এত রাতে একা ঘরের বাইরে দেখতেও কেমন ভয় লাগছে। দেবযানীর স্বামী আদিত্য আজ বাড়িতে নেই, ব্যবসার কাজে বাইরে গেছে। কি করবে বুঝতে না পেরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে খানিকক্ষণ ঘরের মধ্যে দাঁড়িয়ে রইল সে। কিন্তু কৌতূহল নিরসন সহজ সাধ্য নয়। সেই শব্দের উৎস জানার কৌতূহল দেবযানীকে চুম্বকের মতো বাইরের দিকে টানতে লাগলো। হাতে একটা টর্চ নিয়ে মনে খানিক সাহস সঞ্চয় করে দরজা খুলে বাইরে বারান্দায় পা রাখল দেবযানী। ঘুটঘুটে অন্ধকারে ভরে আছে দোতলার বারান্দা। হাতের টর্চটা জ্বালতে সেই অন্ধকার খানিক দূরীভূত হল। ইংরেজি বর্ণমালা এলের আদলে তৈরি পুরনো আমলের বাড়িটার দোতলায় মোট 3টি ঘর। দেবযানীর ঘরটা বারান্দার একেবারে শেষ প্রান্তে। তার ঘরের পাশের ঘরটা বন্ধই থাকে, লোকজন এলে ব্যবহৃত হয়। আর দোতলার একেবারে সিঁড়ির পাশের ঘরটা শ্বশুর শাশুড়ির। ঠিক ওই ঘরের সামনেই কেউ একটা বসে আছে। টর্চের আলো সেদিকে পড়তেই দেখল দেবযানী একটা সাদা শাড়ি পরা নারী মূর্তি ঘরের দরজার সামনে দেবযানীর দিকে পিছন ফিরে সে বসে রয়েছে। সারা পিঠে লুটিয়ে পড়েছে অবিন্যস্ত চিকুর রাশি। একটা হাত তুলে ঘরের বন্ধ দরজার উপর নখ বুলিয়ে চলেছে সে। আর তার থেকে শব্দটা উঠছে, কে কে ওখানে? দেবযানীর গলা চিরে কাঁপা কাঁপা স্বরে কথা দুটি কোনো ক্রমে উচ্চারিত হলো। আর সাথে সাথে শব্দ থেমে গেল। খানিকক্ষণ চুপচাপ, তারপর ধীর গতিতে উঠে দাঁড়িয়ে পিছনে ফিরতে লাগলো সেই নারী। দেবযানীর বুকের ভেতর তখন কেউ যেন জোরে জোরে হাতুড়ির বাড়ি মারছে। সম্পূর্ণ দেবযানীর মুখোমুখি ফিরতেই আতঙ্কে নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হলো দেবযানীর। বিস্ফারিত চোখে টর্চের মৃদু আলোয় সে দেখল বিভৎস একটা মুখ, যেন সাক্ষাৎ নরক থেকে উঠে এসেছে। চোখ দুটোতে দুটো জ্বলন্ত কয়লা যেন ধক ধক করে জ্বলছে। প্রবল আতঙ্কে চিৎকার করতে গেল দেবযানী, কিন্তু একটা সাঁড়াশির মতো হাত মুহূর্তে চেপে বসলো তার গলায়। হাত থেকে টর্চটা ছিটতে গেল দূরে। অক্সিজেনের অভাবে শরীরটা ঝাঁকিয়ে উঠতে লাগলো ক্রমাগত, তারপর ধীরে ধীরে স্থির হয়ে গেল। সাথে সাথে হাতের বন্ধন শিথিল করে দিল সেই নারী। অন্ধকার বারান্দায় মেঝেতে লুটিয়ে পড়ল দেবযানীর প্রাণহীন দেহটা। পড়ে থাকা দেহটার সামনে এবার মাটিতে বসে পড়ল সেই নারী। তারপর ধুলো দিয়ে তৈরি পদার্থের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে লাগলো তার কায়া। একসময় সেই গুঁড়োগুলো দেবযানীর নিথর শরীরের হা হয়ে থাকা মুখের মধ্যে দিয়ে ঢুকে যেতে লাগলো। বোবা অন্ধকার সাক্ষী হয়ে রইল সেই ভয়ানক মুহূর্তের। ক্ষণকাল পরে সবকিছু স্থির হয়ে পুনরায় বারান্দা ঘন কালো অন্ধকারে ডুবে গেল। এবার অন্ধকারের মধ্যেই দম নেওয়া পুতুলের মতো উঠে বসলো দেবযানীর শরীরটা। তারপর এক পা করে এগিয়ে গিয়ে ছাদে ওঠার সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। প্রবল চেষ্টায় ঘুমটা ভেঙে গেল অবিনাশবাবুর। খাটের উপর উঠে বসে বালিশের তলা থেকে টর্চটা বার করে আনলেন। টর্চ চালিয়ে বিছানার পাশের টেবিল থেকে জলের গ্লাসটা হাতে তুলে নিয়ে সবেমাত্র এক ঢোক জল মুখে দিয়েছেন, হঠাৎ মাথার উপর থেকে একটা মৃদু শব্দ কানে এলো। শব্দটা এসেছে ছাদের উপর থেকে। কেউ যেন ছাদের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। এত রাতে ছাদে কে যাবে? বৃদ্ধের ভ্রু জোড়া কুঁচকে উঠল।
চকিতে এক সম্ভাবনার কথা মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। নিশ্চয়ই চোর এসেছে। ধনুক থেকে বের হওয়া তীরের মতো ছিটকে খাটের একপাশে সরে এলেন তিনি। টর্চের আলো ফেলে পাশে ঘুমের বড়ি খেয়ে অঘরে ঘুমানো স্ত্রীর দিকে একবার তাকালেন তিনি। তারপর টর্চ নিভিয়ে অতি সাবধানী পদক্ষেপে বেরিয়ে এলেন ঘর থেকে। পা টিপে টিপে উপরে উঠবার সিঁড়ি দিয়ে উঠছেন অবিনাশবাবু। ওই তো ছাদের দরজা হাট করে খোলা। বয়স হলেও অবিনাশবাবু একেবারে অথর্ব নন। কম বয়সে অত্যন্ত ডাকাবুকো ছিলেন তিনি। এখনো সেই সাহস তার মধ্যে অটুট। খোলা দরজা পেরিয়ে ছাদে গিয়ে দাঁড়ালেন। চন্দ্রালোকিত ছাদ সম্পূর্ণ ফাঁকা। ভালো করে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল তার। ছাদের ডান দিকে এক প্রান্তে একটা নারী অবয়ব নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। কে ওখানে? বেশ উঁচু গলায় প্রশ্নটা করলেন অবিনাশবাবু। কোনো প্রত্যুত্তর ভেসে না আসায় কাছে এগিয়ে যেতে লাগলেন তিনি। ওই নারী মূর্তির যত কাছে এগোচ্ছেন তত পিছন ফিরে থাকা অবয়বটা চাঁদের মরা আলোয় একটু একটু করে পরিচিত হচ্ছে ধীরে ধীরে। অনেকখানি কাছে এসে পিছন থেকে যতটুকু বুঝলেন, রাত পোশাক পরিহিত দেবযানী দাঁড়িয়ে রয়েছে ছাদের প্রান্তে। তার প্রায় পিছনে এসে থেমে গেল অবিনাশবাবু। নিস্তব্ধ রাতে শুনশান ছাদে পিছন ফিরে থাকা দেবযানীকে ওই মৃদু আলোয় দেখে অবিনাশবাবুর শরীর প্রথম রিপুর দ্বারা প্রবলভাবে তাড়িত হয়ে উঠল। কোনো মতে নিজেকে সামনে নিয়ে তিনি হাত বাড়িয়ে স্পর্শ করলেন তার কন্যা সমপুত্র বধূকে। ঘুরে দাঁড়ালো দেবযানী। চাঁদের আলোয় তার চোখে কি অশ্রু চকচক করে উঠল। কাঁদছিল কি দেবযানী? কাঁধের উপর আলগোছে হাতটা রেখে তিনি মৃদু স্বরে বললেন, কি হয়েছে বৌমা, তোমার চোখে জল? দেবযানী অবিনাশবাবুর অনেকটা নিকটে সরে এসে ফুঁপিয়ে উঠল। দেবযানীর শরীর থেকে উড়ে আসা গন্ধ রিপুতাড়িত অবিনাশবাবুকে মাতাল করে তুলল। তিনি এক ঝটকায় আরো কাছে টেনে নিলেন পুত্রবধূকে। দেবযানী বিন্দুমাত্র দ্বিধা না করে একেবারে গায়ের সাথে ঘেঁষে দাঁড়াল এবং অবিনাশবাবুর বুকে মাথা রাখল। লতার মতো হাত দিয়ে আঁকড়ে ধরল অবিনাশবাবুর পিঠ। দেবযানীর এহেন আচরণে অবিনাশবাবু বুঝলেন এই সুযোগ বৃথা দেওয়া যাবে না। তার আবেগের আতিশয্য ছিন্ন হলো হঠাৎই। আঁকড়ে ধরা দেবযানীর হাতের নখগুলো একটু বেশি কি চেপে বসছে তার পিঠে। সাথে একটা বমন উদ্রেককারী কটু গন্ধ ভগভগ করে নাকে এলো তার। ঠিক এই সময় বুকে মাথা রাখা দেবযানী মুখ তুলে অবিনাশবাবুর মুখপানে চাইল। সাথে সাথে চাঁদের আলোতে প্রবল আতঙ্কে আটকে উঠে দেবযানীর বাহু বন্ধন থেকে ছিটকে সরে দাঁড়ালেন অবিনাশবাবু। কে? এ তো দেবযানী নয়। চোখ দুটো অঙ্গারের মতো জ্বলতে থাকা কুৎসিত দর্শন এক ভয়াল নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে অবিনাশবাবুর সামনে। তার শরীর থেকে ভেসে আসছে সেই কটু গন্ধ। আতঙ্কে থরথর করে কাঁপতে থাকা অবিনাশবাবুর দিকে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে ওই নারী হিসিসে কণ্ঠে বলে উঠল, জামাই দাদা। সম্বোধনটা সোজা এসে ধাক্কা দিল অবিনাশবাবুর কর্ণকুহরে। এই সম্বোধন তো অবিনাশবাবুর চেনা। এ যে অতীত থেকে উঠে আসা ডাক। বিস্ফারিত দুই চক্ষু আরো বৃহৎ হয়ে গেল অবিনাশ চৌধুরীর। এ কি করে সম্ভব? অতীতের সেই পাপ পৃষ্ঠ অধ্যায় কি করে সামনে এসে দাঁড়ালো তার? না, আর কিছু ভাবতে পারছে না। স্নায়ুর বহন ক্ষমতা ক্রমশ কমে আসছে তার। জ্ঞান হারানোর আগের মুহূর্তে নারী কণ্ঠের এক বিকট অট্টহাসি তার কান জোড়া বিদীর্ণ করে তুলল। সকাল থেকে চৌধুরী বাড়িতে হুলস্থুল কাণ্ড। সকালবেলা ঘুম ভাঙতে অপর্ণা দেবী যখন উঠে বসলেন, লক্ষ্য করলেন পাশে কর্তা নেই। ভোর ভোর উঠে অবিনাশবাবুর প্রাতভ্রমণে যাওয়ার শখ ছিল মাঝে মাঝে,
তাই অপর্ণা দেবীর চিন্তা হয়নি। কিন্তু স্নান সেরে চাকর রঘুকে চায়ের জল চড়াতে বলে যখন ঠাকুরের সেবা দেওয়ার জন্য ছাদে গেলেন ফুল আনতে, তখন তার দৃষ্টিগোচর হল বাড়ির কর্তা ছাদের এক ধারে অজ্ঞান হয়ে পড়ে আছে। মাথা ফেটে রক্ত বেরিয়ে ছাদের সিমেন্টের মেঝেতে থকথকে হয়ে আছে। সাথে সাথে সারা বাড়ি মাথায় তুলে তারস্বরে চিৎকার করে তিনি বাড়ির লোককে ডাকলেন। সকলে সদ্য ঘুম ভাঙা চোখে ছুটে এলো। ধরাধরি করে অবিনাশবাবুকে নিয়ে যাওয়া হলো তার নিজের ঘরে। ডাক্তার এসে মাথায় ব্যান্ডেজ করে ওষুধ দিয়ে গেলেন। ততক্ষণে জ্ঞান ফিরেছে অবিনাশবাবুর, কিন্তু তার বাক শক্তি রুদ্ধ হয়েছে। ডাক্তারের মতে কোনো কিছু দেখে প্রবল ভয়ে সাময়িক ট্রমা থেকে এই অবস্থা। কিছু সময় গেলে ঠিক হয়ে যাবে। কর্তা তো ভয় পাওয়ার পাত্র নয়। মনের মধ্যে বারবার এই কথাটা ঘুরছিল। বছর 55 অপর্ণা দেবী কোনোদিন তো ভয় পেতে তাকে দেখেনি। তাছাড়া তিনি জানেন বুড়ো মহা খল আর কুটচরিত্রের মানুষ। তাহলে ডাক্তার চলে যাওয়ার পর হঠাৎ অপর্ণা দেবীর মনে একটা চিন্তার কাঁটা খোঁচা দিয়ে গেল। এত চিৎকার হই হল্লা, কই বৌমা তো একবারের জন্য এসে সামনে দাঁড়ালো না। ভাবা মাত্র অবিনাশবাবুর চিন্তায় ঈষৎ বাঁকা ভুরুটা আরো বেশি কুঁচকে গেল। বাড়ির পরিচারিকা মালতীকে জোরে হাঁক দিলেন। এবার সে এসে দাঁড়াতেই দেবযানীকে নিজের ঘর থেকে ডেকে আনার হুকুম দিলেন তিনি। অপর্ণা দেবীর হুকুম শুনে মালতী বলল, মা ঠাকুরন, বৌমনি ঘরে নেই গো। ঘরে নেই? কোথায় গেল তাহলে? খানিকটা স্বগতোক্তির মতো করেই কথাটা উচ্চারণ করলেন তিনি। তারপর পুনরায় মালতীর ওপর হুকুম বর্তালো, সারা বাড়ি খুঁজে দেবযানীকে তার ঘরে যেন আসতে বলা হয়। না, মালতীর চেষ্টা এবারেও ব্যর্থ। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও দেবযানীকে কোথাও পাওয়া গেল না। একেবারে কর্পূরের মতো উবে গেছে সে। দিশেহারা অপর্ণা দেবী কোন দিকে খুঁজবেন বুঝতে পারলেন না। ইতিমধ্যে তিনি ডায়েরি খুঁজে ছেলের মুঠোফোনের নাম্বারটা ডায়াল করেছিলেন 2-1 তার ঘরের ল্যান্ডফোন থেকে। কিন্তু হা হতর্ষি, ছেলের নম্বরে ফোন লাগছে না কোনোভাবে। বিজনেস ট্রিপের নাম করে ছেলে যে কি করে বেড়ায় সেটা বোঝেন অপর্ণা দেবী। একেবারে বাপের মতো স্বভাব পেয়েছে ছেলেটা। রক্ত রক্ত কথা বলে। এই বংশের দূষিত রক্ত রয়েছে আদিত্যর শরীরেও। দিন কয়েক আগে ছেলে বৌমার রুদ্ধ দরজার ওপারে হওয়া চাপানোতর ভালোভাবেই কানে এসেছিল তার। পরদিনই ছেলেটা অফিসের কাজে বেরিয়ে যায়। তার ভাবনার মাঝেই সময় বয়ে চলে নিজের মতো। আস্তে আস্তে সূর্য ঢলে পড়তে থাকে পশ্চিমে। দুপুর থেকে অবিনাশবাবুর আবার তুমুল জ্বর। অপর্ণা দেবী অবিনাশবাবুর পাশে বসে মাথায় জল পটে দিচ্ছেন। ওপর থেকে মালতীর শাঁখে ফু দেওয়ার শব্দ পেলেন তিনি। গারস্থ বাড়িতে হাত দুটো স্বভাবতই প্রণামের ভঙ্গিতে বিশ্বপালকের উদ্দেশ্যে উঠে এলো। চোখজোড়া বুঝে এলো শ্রদ্ধায়। প্রণাম শেষ করে চোখ খুলতেই থমকে গেলেন অপর্ণা দেবী। দরজা চৌকাঠের কাছে বৌমা দাঁড়িয়ে। অপর্ণা দেবীর সঙ্গে চোখাচোখি হতেই একটু ভিতরে ঢুকে এলো দেবযানী। তুমি? বিস্মিত স্বর ছিটকে এলো অপর্ণা চৌধুরীর গলা থেকে। তারপর খানিকটা সামলে নিয়ে বেশ রাগত স্বরে বললেন, কি ব্যাপার বৌমা? সারাদিন কোথায় ছিলে তুমি, না বলে কয়ে? কথাটা শেষ করতে পারলেন না অপর্ণা দেবী। দেবযানীর দৃষ্টি এতক্ষণ নিবদ্ধ ছিল অসুস্থ নিঃসারে শুয়ে থাকা শ্বশুরের মুখের দিকে। এবার শাশুড়ির কথা শুনে সে পূর্ণ আয়ত দৃষ্টিতে তাকালো অপর্ণা দেবীর দিকে। তার চোখের দিকে তাকাতেই আর কথা বলতে পারল না অপর্ণা দেবী। কি যেন একটা রয়েছে চোখে। কেমন যেন ভয় ভয় লাগছে ওই দৃষ্টির দিকে তাকিয়ে থাকতে। যেন একটা পুত্রবধূর অতি পরিচিত চোখ নয়, এ এক কুটিল বিষাক্ত সাপের চোখ। দেবযানী শাশুড়ির চোখে চোখ রেখে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, বাবা এখন কেমন আছেন? অপর্ণা নেতিবাচক ভঙ্গিতে মাথা দোলানো মাত্র। তার মুখে আর কথা ফুটছে না। দেবযানী ধীরে ধীরে এগিয়ে এলো খাটের কাছে, ঝুঁকে পড়ল অবিনাশবাবুর মুখের ওপর। তারপর ডান হাতটা বাড়িয়ে স্পর্শ করল শ্বশুরের কপালে। বাবা এখন কেমন আছেন? এক অদ্ভুত সুরেলা কণ্ঠে টেনে টেনে কথাগুলো বলল সে। অপর্ণা দেবীর কেন জানি না মনে হলো কথাটার মধ্যে যেন একটা ঈষৎ ব্যঙ্গের সুর রয়েছে। দেবযানীর কণ্ঠস্বরে কানে যেতে
নিজের চোখটা সামান্য খুলেছিলেন জ্বরগ্রস্ত অবিনাশ। মুহূর্তেই বড় বড় করে চোখের পাতা দুটো খুলে ফেললেন অবিনাশবাবু। এক উলঙ্গ আতঙ্ক তার চোখ জুড়ে ছড়িয়ে গেল মুহূর্তে। যেন দেবযানী নয়, চোখের সামনে দাঁড়িয়ে সাক্ষাৎ মৃত্যুদূত। কি হয়েছে তোমার? বলতে বলতে শুয়ে থাকা স্বামীর খাটের দিকে এগিয়ে আসেন অপর্ণা দেবী। অবিনাশ তখন হিস্টোরিয়াগ্রস্ত রোগীর মতো এক টানা বলে চলেছে, ওকে 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 চলে যেতে বলো অপু, ওকে চলে যেতে বলো, এই মুহূর্তে ওকে চলে যেতে বলো। হতভম্ব অপর্ণা দেবী দেবযানীর দিকে চাইলেন। দেবযানী তখন পিছন ফিরে চলে যাচ্ছে। অপর্ণা দেবীর দু হাত শক্ত করে ধরে থাকা অবিনাশবাবু রীতিমতন কাঁপছে তখন। তাকে শান্ত করতে অপর্ণা দেবীর ভুরু জোড়া আবার কুঁচকে গেল। কতগুলো প্রশ্ন জট পাকিয়ে যাচ্ছে তার। প্রথমত, দেবযানী কোথায় ছিল সারাদিন? দ্বিতীয়ত, সে কিভাবে জানলো অবিনাশবাবুর অসুস্থতার কথা? তাহলে কি অন্তর্ধান আর অবিনাশবাবুর ছাদে পড়ে থাকা অঙ্গাঙ্গিভাবে জড়িত? আর অমন ডাক সাইটে ডাকাবুকো লোক নিজের পুত্রবধূকে দেখে এমন ভয় বা পাচ্ছিলেন কেন? এই সুন্দরী বৌমাকেই তো অবিনাশবাবু প্রথম দিন থেকে কুনজরে দেখছেন। বিষয়টি চোখ এড়ায়নি অপর্ণা দেবীর। সারাক্ষণ প্রয়োজনে অপ্রয়োজনে দেবযানীর সান্নিধ্যে থাকার চেষ্টা করেন। এই জন্য তার সঙ্গে চাপা অশান্তিও কম হয়নি। তাহলে আজ কি হলো বুঝতে পারছেন না তিনি। জট পাকিয়ে যাচ্ছে তার চিন্তা ভাবনায়। ভাবনায় ডুবে থাকা অপর্ণা দেবী তখন যদি একটু ভালো করে খেয়াল করতেন, তাহলে হয়তো দেখতে পেতেন দেবযানী ঘরের বাইরে চলে গিয়েও পর্দার আড়ালে খানিকক্ষণ চুপ করে তার দিকে ফিরে দাঁড়িয়েছিল। এক কুটিল হাসি তার মুখে, আর তার চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে থক থক করে চলছে, যেন নরকের জিঘাংসা উতলে পড়ছে সেখান থেকে। কলকাতার এক 5 তারা হোটেলের বিলাসবহুল কামরায় দুগ্ধফেনীর শয্যায় আদিম খেলায় মত্ত একজোড়া নরনারী। হঠাৎ ঘরের দরজায় ঠক ঠক করে দুবার টোকা পড়ল। পুরুষটি বিরক্তিসূচক শব্দ করে বেশ জোরে প্রশ্ন করল, কে? কোনো উত্তর এলো না। একটা অশ্রাব্য গালি দিয়ে পুরুষটি আবার নারীটির দিকে ফিরে অপূর্ণ কাজ পুনরায় পূর্ণতা প্রাপ্তির দিকে নিয়ে যাবে, তখনই আবার দরজায় করাঘাত। এবার মনে হলো দুহাত দিয়ে যেন কেউ জোরে চাপড় দিচ্ছে দরজায়। কার মাথায় আকাশ ভেঙে পড়ল? বলতে বলতে খাট থেকে উঠে কোনো মতে পাশের টেবিলে রাখা তোয়ালে দিয়ে লজ্জা নিবারণ করে দরজার দিকে এগিয়ে গেল পুরুষটি। মেয়েটিও ততক্ষণে উঠে বসে ভালোভাবে জড়িয়ে নিয়েছে তার নগ্নতা, খাটের প্রান্তে থাকা শ্বেত শুভ্র কম্বল দিয়ে। দরজার লক খুলে ক্রুদ্ধভাবে দরজাটা এক হাঁচকায় খুলতেই একটা তীব্র হাওয়ার স্রোত প্রবলভাবে পুরুষটিকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে এলো। কিন্তু বাইরে কোনো মানুষ তো দূর, একটা কুকুর বিড়ালও নেই। হোটেলের দামি কার্পেট বিছানো টানা করিডোরটা জনপ্রাণী শূন্য। মাতাল অবস্থাতেও ভুরু ধনুকের মতো কুচকে গেল আদিত্য চৌধুরী। হতভম্বের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কিন্তু তার পিছনের দৃশ্যপট যে তখন পরিবর্তিত হয়েছে, তার পিছন ফিরে থাকা আদিত্যর দৃষ্টি এড়িয়ে গেল সহজেই। আদিত্য দরজা খোলা মাত্র বাইরে থেকে আসা অদৃশ্য হাওয়ার স্রোত গিয়ে আঘাত করেছিল মেয়েটির শরীরেও। হাওয়ার ধাক্কায় সে খানিকটা ছিটকে গিয়েছিল। ব্যাস, এই এক মুহূর্ত। পরক্ষণেই মেয়েটির মাথা সামনের দিকে বেশ খানিক ঝুঁকে পড়েছিল। মাথার মুক্ত কেশরাশি সামনে থেকে ঢেকে ফেলেছিল তার মুখমণ্ডল। ভাবনাখানে এমন যেন মাথার সামনের দিকে এলিয়ে ঘুমোচ্ছে সে। পুনরায় দরজা বন্ধ করে আদিত্য যখন খাটে এলো, সে আবার মেয়েটিকে নিজের বক্ষলগ্ন করার জন্য নিজের দিকে আকর্ষণ করতে লাগলো। কিন্তু এ কি? মেয়েটি শক্ত পাথরের মতো এক জায়গায় স্থির হয়ে গেছে কেন? মাথায় রক্ত চড়ে গেল আদিত্যর। উঠে বসে মেয়েটির কেশরাশি হাতের মুঠোয় ধরে একটা অশ্রাব্য সম্বোধন করে কদর্য কিছু বলতেই যাবে, ঠিক তার আগেই মুখের কথা মুখেই আটকে যায়। কারণ মুখ তুলেছে চেয়েছে সে কি তার আজকের রাতে শয্যা সঙ্গিনী? কিন্তু না, এটা কার মুখ? এ তো তার 2 বছরের বিবাহিত বউ দেবযানীর মুখ। দেবযানী কি করে এখানে এলো?
ওকে তো বাড়িতে রেখে লিজার সঙ্গে ফুর্তি করতে এসেছিল এখানে। এতক্ষণ তো লিজার সাথেই। তার হাঁ হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে হঠাৎ চাপা গলায় হেসে উঠল দীপজানি। আর তার হাসির মাঝেই আদিত্য বিস্ময়ের সাথে খেয়াল করতে লাগলো তার মুখের পরিবর্তন। কাগজের মতো সাদা হয়ে যাচ্ছে মুখটা, সাথে চোখটা আস্তে আস্তে রক্তবর্ণ ধারণ করছে। খানিকক্ষণের মধ্যেই পুরো চোখ দুটো মণিহীন জ্বলন্ত কয়লার টুকরোর মতো ধকধক করে জ্বলতে লাগলো। বিভৎস লাগছে দেবযানীকে। একেবারে সম্পূর্ণ অপরিচিত এক ঘড়ঘড়ে কণ্ঠস্বর বেরিয়ে এলো দেবযানীর স্বরযন্ত্র দিয়ে। উপপত্নী রাখার বড় শখ না তোদের? স্ত্রীর নজর এড়িয়ে ফুর্তি করবি, আর তারপর শখ মিটে গেলে ছুঁড়ে ফেলে দিবি আস্তা করে। নারী কি কেবল খেলনা? কে তুমি? আমি এক অভিশাপ, যাকে তোর বাপ যত্ন করে জন্ম দিয়েছিল। চৌধুরীদের দূষিত রক্ত শেষ না করে আমার শান্তি নেই। মুক্তি পাবো না যতদিন অবিনাশ চৌধুরীর বংশকে নির্বংশ না করছি। আমি মুক্তি পাবো না। আমি শেষ করেছি তোদের অনাগত ভবিষ্যৎ প্রজন্মকে, যা ধীরে ধীরে বাড়ছিল তোর বউয়ের গর্ভে। আজ শেষ করবো তোকে, আর সবশেষে অবিনাশকে। দীপজানি। অস্ফুটে নামটা উচ্চারণ করে আদিত্য, আর সাথে সাথেই ঝংকার দিয়ে ওঠে অচেনা নারী কণ্ঠ। দেবযানী মা হতে চলেছিল, শেষ করে দিয়েছি আমি। কুৎসিতভাবে আবারও হেসে ওঠে সেই ভয়ঙ্করী। তারপর দু হাত বাড়িয়ে দেয় আদিত্যর গলা লক্ষ্য করে। বলির পাঠার মতো কাঁপতে থাকা আদিত্যর গলা চিরে কোনো শব্দ বের হয় না। ওই নারীর বাড়িয়ে দেওয়া হাতখানি তার গলায় প্রবলভাবে চেপে বসে। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে কয়েকটি শব্দ তার কানে যায়। ওই নারী বলছে, আমি হৈমন্তী, চৌধুরী বংশের কাল। ওষুধ খেয়ে অচেতনভাবে ঘুমোচ্ছিল অসুস্থ অবিনাশ চৌধুরী। পাশে শুয়ে অপর্ণা দেবীর কিছুতেই ঘুম আসছিল না। এপাশ ওপাশ করছিল, আর বৌমার আচরণের কথা ভাবছিল। বিয়ে করে এই বাড়িতে আসা ইস্তক দেবযানীকে তিনি দেখছেন। অতি নম্র স্বভাব তার। কাউকে কিছু না বলে আজ পর্যন্ত সে বাড়ির বাইরে ক্ষণকালের জন্য পা রাখেনি। তাহলে আজ সারাদিন কোথায় ছিল? আরো আশ্চর্যের কথা হলো দেবযানীর চোখ, যে চোখের দিকে তাকিয়ে আজ অপর্ণা দেবীর সারা শরীরের রক্ত শীতল হয়ে গিয়েছিল, যেন এক মহাধূর্ত বিষধর সাপের চোখ। ক্যাচক্যাচ করে একটা শব্দ তার চিন্তার বেড়াজাল হঠাৎই ছিন্ন করল। পায়ের দিকে থাকা ঘরের ভেজানো দরজাটা শব্দ করে খুলে গেছে। খোলা দরজার পথে অন্ধকারে ঢুকে আসছে একটা ছায়ামূর্তি। কে ওখানে? ভয় পেয়ে বিছানায় উঠে বসে কাপা গলায় প্রশ্নটা ছুঁড়ে দিলেন অপর্ণা দেবী। তারপর অন্ধকার সয়ে আসা চোখ দুটো কুঁচকে দেখে বুঝলেন এক নারী অবয়ব ঘরে ঢুকে পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। এবার অপর্ণা দেবী আবার প্রশ্ন করলেন, কে? বৌমা? না, এইবারেও কোনো উত্তর এলো না। তবে পরিবর্তে ভেসে এলো একটা ডাক, বর্দি। তরিতাহত মানুষের মতো মুহূর্তে খাটে বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন অপর্ণা দেবী। আর একবার অস্ফুটে বেরিয়ে এলো একটা শব্দ, কে? আমি হৈম। হৈম? কোন হৈম? এবার বেশ উত্তেজিত শোনালো অপর্ণা দেবীর গলা। তার মনে হঠাৎ যেন কাল বৈশাখী ঝড়ের মাতামাতি শুরু হয়েছে। তোমার হৈম দিদি। অতীতের পাতা যেন খানিকটা খসখস করে উল্টে গেল অপর্ণা দেবীর মনের অন্তঃস্থলে। তুই? অস্ফুটে কথাটা উচ্চারণ করেই হঠাৎ তার মাথায় বিদ্যুৎ ঝলকের মতো একটা কথা ঝলসে উঠল। এত বছর বাদে এত রাতে
দোতলার ঘরে প্রায় ৩৫ বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া মেয়েটি আসে কি করে? কথাটা মনে আসতে তার উত্তেজনা প্রশমিত হয়ে মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইতে শুরু করে। অন্ধকারে বিছানার পাশেই টেবিলে রাখা দেশলাইয়ের বাক্সটা হাতটাতে থাকেন। উঠে গিয়ে বাতি জ্বালানোর ক্ষমতা তার তখন লোপ পেয়েছে। অবশেষে দেশলাই ও মোমবাতিটা হাত লাগাতেই কাঁপা কাঁপা হাতে কাঠি বার করে খস করে জ্বালিয়ে ফেললেন। অন্ধকারের ক্ষুদ্রতম অংশ দূরীভূত করে দেয় জ্বলন্ত শলাকা। স্নিগ্ধ মৃদু আলোর এক গোলবৃত্ত তৈরি হয় ঘরে। সেই মৃদু আলোয় দৃষ্টিগোচর হয় তার খাটের পায়ের দিকে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে অস্পষ্ট নারী মূর্তি। কেমন যেন ধোঁয়া ধোঁয়া, পরিষ্কার দেখা যাচ্ছে না তাকে, তবে মুখটা বেশ উজ্জ্বল। ওই মুখ অপর্ণার কাছে বহু পরিচিত। খানিকক্ষণ সেদিকে তাকিয়ে রইলেন তিনি। চোখের দৃষ্টি অশ্রু বাষ্পে অস্পষ্ট হয়ে উঠল, তবে ক্ষণকাল মাত্র। তারপরেই তার মধ্যে চৌধুরী গিন্নি সুলভ মনোভাব জাগ্রত হল। তিনি বলে উঠলেন, তুই তুই আবার কেন এসেছিস? পরপুরুষের হাত ধরে ঘর ছেড়েছিস, যা সেখানেই যা। উত্তেজিত হয়ে বলে ওঠেন অপর্ণা দেবী। এখন আর তিনি প্রৌঢ়ত্বের দোরগোড়ায় পৌঁছানো বৃদ্ধা নন। তার বয়স যেন কমে গেছে। তার মুখে তীব্র ভর্ৎসনা শুনে দুপা এগিয়ে আসে সেই নারী। মোমবাতির আলোয় আরো খানিকটা স্পষ্ট হয়ে ওঠে তার মুখ। সে এবার বলে ওঠে, আজ তোমাকে একটা সত্যি জানাতে এসেছি। কোনো পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়া তো দূরের কথা, আমি কারোর দিকে মুখ তুলে তাকাতাম পর্যন্ত না। না না না, আমি কিছু জানতে চাই না বলে ঝাঁঝিয়ে উঠে আরো কিছু বলতেই যাচ্ছিলেন অপর্ণা দেবী, কিন্তু বলা হলো না। হৈমর চোখে এই মুহূর্তে এমন কিছু আছে যা পুনরায় তার বাকযন্ত্র থামিয়ে দিল। যেভাবে আজ সন্ধ্যেতে দেবযানীর চোখের দিকে তাকিয়ে তার অনুভূতি হয়েছিল, ঠিক তেমন তিনি থেমে যেতেই হৈম বলতে শুরু করল তার অতীতের কলঙ্কিত অজানা ইতিহাস। হৈমন্তী ও অপর্ণা সহোদর না হলেও খুঁতখুঁতো বোন ছিল। দুজনের ভারী ভাব ছিল। বলতে গেলে তারা দুজনে অভিন্ন হৃদয়ের সঙ্গিনী। অপর্ণা দেবীর যখন বয়স প্রায় 16, তখন তার সম্বন্ধ আসে এই সম্ভ্রান্ত চৌধুরী বংশ থেকে। বিয়ে হয়ে চলে যায় সে শ্বশুরবাড়ি। একা হয়ে পড়ে হৈমন্তী। এই সময় তার বাবা মারা যায়। মাতৃহীন বালিকা এবার পিতৃহীন হয়ে পড়ে। তখন অপর্ণার বাবা মা তাকে আপন সন্তান স্নেহে পালন করে। একসময় তারও বিবাহের সম্বন্ধ আসে পাশের গ্রামের এক মোটামুটি সচ্ছল কৃষক পরিবার থেকে। যতটুকু সম্ভব ততটুকু আয়োজনে হৈমন্তীরও বিবাহ হয়ে যায়। কিন্তু কপাল ছিল তার মন্দ। বিয়ের 1 বছর ঘুরতে না ঘুরতেই তার স্বামী সর্পাঘাতে মারা যায়। শ্বশুরবাড়ির লোক তখন তাকে অপয়া বলতে শুরু করে এবং কিছুকাল পর তাকে বাড়ি থেকে বিদায় করে। হৈম এসে ওঠে আবার অপর্ণা দেবীর বাপের বাড়িতে। স্নেহের অনুজের এমন অবস্থায় অপর্ণা তাকে সাথে করে নিয়ে গেল নিজের শ্বশুরবাড়ি। অপর্ণা তখন গর্ভবতী। সে ভেবেছিল বোন কাছে থাকলে তার সুবিধা হবে, কিন্তু ভাবনার পথে বাস্তব চালিত হয় না। ধূর্ত অবিনাশের কুনজর এসে পড়ে হৈমর উপর। অল্প বয়সে বিধবা ও রুক্ষণীয়া মেয়েটি মুখ বুঝে অপর্ণার সমস্ত সেবা যত্ন করত আর সিঁড়ির নিচের ছোট্ট ঘরটাতে রাত্রে শুয়ে থাকত। একদিন রাতে ঘুমন্ত হৈমর প্রবল অস্বস্তিতে ঘুম ভেঙে যেতেই অন্ধকার ঘরে কারোর অস্তিত্ব অনুভব করে। চিৎকার করতে যাবে এমন সময় পুরুষালী হাতের বন্ধনে আবদ্ধ হলো তার মুখ। চুপ, একদম চুপ। এক পুরুষ কণ্ঠ। বিস্ময়ে হতবাক হৈম চুপ করে রইল। ওই গলার স্বরকে বিলক্ষণ চেনে সে। এবার আস্তে আস্তে সরে গেল মুখের হস্ত আবরণী। জামাই দাদা? এতক্ষণ আটকে থাকা কথাটা অস্ফুটে উচ্চারিত হয়ে গেল হৈমর মুখ থেকে। কর্কশ কণ্ঠে এবার বলে উঠল অবিনাশ চৌধুরী, শোনো হৈম, তোমার দিদি পোহাতি, তুমি তার যেমন সেবা করছো তেমনি আমারও সেবা তোমায় করতে হবে। মেটাতে হবে আমার শরীরের চাই। যদি তুমি রাজি থাকো তবেই
এ বাড়িতে তোমার জায়গা হবে, নতুবা নয়। আর যদি এ বিষয়ে কারুর কাছে মুখ হলো, তাহলে তোমার সাথে সাথে তোমার দিদিরও এই সংসারে স্থান হবে না। আমি যে বিধবা, আমি আপনার বোনের। না, শেষ করতে পারে না কথাটা। পুনরায় বিকৃতভাবে বলে ওঠেন অবিনাশ। বোন? প্রথম দিন থেকেই আমি তোকে ভোগ করার স্বপ্ন দেখছি। বোন, তুই আমার উপপত্নী হয়ে থাক। তোকে শাড়ি গয়না সব দেব, সব যা যা তোর দরকার সব। বল, এবার রাজি তো? অবিনাশের কথা শুনে দু চোখ দিয়ে অশ্রু বইতে থাকে হৈমুর। সে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলে ওঠে, না জামাই দাদা, এ পাপ আমায় করতে বলো না তুমি। আমায় দয়া করো, আমি পারবো না। অবিনাশের মধ্যে তখন যেন নোংরা পশুর আত্মা ভর করে। তবে রে বিধবা মেয়ে ছেলে, তোর এত দিমাগ, আজই তোকে শেষ করব, আজই। বলে হৈমুর মুখখানা পুনরায় চেপে ধরে তার পরনের সাদা থান শরীরচ্যুত করতে উদ্যোগী হয় সে। প্রবল বাধা দেবার চেষ্টা করলেও হার মানে হৈমুর অদম্য প্রতিরোধ। সেদিন অন্ধকার নিশীথে ভুলুণ্ঠিত হয় এক বিধবা নারীর সম্ভ্রম। হৈমুর জীবনের এই কালো অধ্যায় কিন্তু ওই এক রাতের গণ্ডিতে সীমাবদ্ধ হয়ে রইল না। অবিনাশ প্রায় প্রতি রাতেই হৈমুকে ধমকে শাসিয়ে তার সম্ভ্রম নিয়ে খেলতে থাকে। ফলস্বরূপ হৈমুর শরীরে রোপিত হয় অবিনাশের উত্তরসূরির বীজ। হৈমুর নিজেও সে কথা একেবারে বোঝেনি তা নয়। বুক ধরপর, ক্লান্তি এসব লক্ষণ দেখে সে বুঝেছিল গোড়াতেই। পরে নিশ্চিত হয়ে সে জানায় অবিনাশকে সে কথা। প্রমাদ গুনেছিল মনে মনে অবিনাশ। তবে মুখে সে কথা হৈমুকে বুঝতে না দিয়ে বলেছিল সে আর হৈমুকে এ বাড়িতে রাখবে না, তার সুন্দরপুরের নতুন বাগান বাড়িতে নিয়ে চলে যাবে। একদিন সকাল থেকেই হৈমুকে হঠাৎ করে খুঁজে পাওয়া গেল না। চৌধুরী বাড়িতে অপর্ণা দেবী কেঁদে কেটে অস্থির। তখন অবিনাশী অপর্ণা দেবীকে বোঝায় হৈম হয়তো কাউকে নিয়ে পালিয়ে গেছে। কাঁচা বয়সের বিধবা তো, তার তো এখন ছুকছুকানি স্বভাব থাকতেই পারে। মন থেকে মেনে নিতে না পারলেও স্বামীর কথাতেই পরে বিশ্বাস করেছিল অপর্ণা। তারপর আর কোনোদিন হৈমুর মুখ দেখতে পায়নি সে। সুন্দরপুর গ্রামের শেষ প্রান্তে অবিনাশের একটি বাগান বাড়ি ছিল। কখনো কখনো শখের বসে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করার জন্য ওই বাড়িটা ব্যবহার করত। অবিনাশ ধূর্ত মস্তিষ্কের চাল খাটিয়ে তার কুকর্মের অন্যতম দুই সাগরেদ বজ্র ও নবীনকে দিয়ে হৈমুকে জবরদস্তি সেখানে পাঠিয়ে দিয়েছিল, আর নির্দেশ দিয়েছিল কিছুদিন তারাই হৈমুকে ওই বাড়িতে আটকে রাখবে। তারপর সুযোগ বুঝে অবিনাশ হৈমুর ভবিষ্যৎ নির্ধারিত করবে। বজ্র ও নবীনও ছিল অবিনাশের মতোই দুশ্চরিত্র ও লম্পট। তারা দুদিন হাত পা বেঁধে সারাদিন হৈমুকে ফেলে রাখত, আর রাতের অন্ধকারে চলত উদ্রাম যৌন ক্রীড়া। হৈমুর শরীর ভেঙে আসছিল। তৃতীয় দিন যখন অবিনাশবাবু সুন্দরপুর এসে পৌঁছল, তখন হৈমুর দুর্দশা দেখে ভারী আমোদ লাগল। আর একবার সম্ভোগ ক্রিয়ার পর অশ্রাব্য ভাষায় গালাগাল করতে করতে একসময় সজোরে তার গলা চেপে ধরে অবিনাশ। দুর্বল হৈমু সামান্য হলেও নিজেকে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু সে পারে না। শ্বাস পায়ে রুদ্ধ হয়ে মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে হৈমু। সেই মৃতদেহ সামনে রেখে তিন বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কিভাবে দেহ লোপাট করা যায়। অনেক ভেবে তারা স্থির করলো বাগানের মাটি খুঁড়ে পুঁতে দেবে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। দেরি না করে তিনজনই কাজে লেগে পড়ল। বাড়ির পিছনের দিকের বাগানের মাটি খুঁড়ে অবশেষে পুঁতে দিল হৈমুর দেহ। কাজ শেষ করে ক্লান্ত শরীরে তিনজনে বসল মোমবাতি জ্বালিয়ে পানাহারে। প্রবল নেশার চোটে কিছুক্ষণ পর তিনজনের চোখে নেমে এলো ঘুমের তন্দ্রা। ঘরের মোমবাতিটা জ্বলতে জ্বলতে একসময় নিভে গেল। রাত বেশ গভীর তখন। প্রকৃতির ডাকে হঠাৎ ঘুমটা ভেঙে গেল বজ্রর। প্যান্টের পকেট হাতড়ে দেশলাই বের করে ফস করে একটা কাঠি জ্বালিয়ে ফেলল। মুহূর্তের আলোয় আলোকিত ঘরের মধ্যে নজরে এলো দুই বন্ধু অগরে ঘুমোচ্ছে। সে টলমলো পায়ে উঠে দাঁড়ালো। হাতে দেশলাইটা নিয়ে অন্ধকারের মধ্যেই আন্দাজে দরজা অবধি পৌঁছে গেল।
তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে টানা বারান্দার একপাশের কল ঘরে চলে গেল সে। কাজ শেষ করে বেরিয়ে খানিকটা এগিয়ে আসি থমকে গেল সে। বারান্দার এক পাশ ঘেসে কেউ দাঁড়িয়ে রয়েছে কি? এই কে মানে? ঘুম জড়ানো গলায় প্রশ্নটা ছুঁড়ে দেয় ব্রজ। ওপাশ থেকে কোনো উত্তর আসে না। চোখ সয়ে যাওয়া অন্ধকারে চোখ চালিয়ে দেখে জমাট বাঁধা অন্ধকার দিয়ে গড়া একটা অস্পষ্ট অবয়ব এগিয়ে আসছে তার কাছে। তাড়াতাড়ি হাতে ধরা দেশলাই থেকে একটা কাঠি ফস করে জ্বালিয়ে ফেলে ব্রজ, আর তার মৃদু আলোয় একেবারে কাছে এসে দাঁড়ালো। এটি অবয়ব। অবয়বটির মুখমণ্ডল দেখতে পায় সে। তৎক্ষণাৎ চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। হাত থেকে খসে পড়ে জ্বলন্ত দেশলাইটা। আবার বুক কেঁপে ওঠে তার অন্ধকারেই। পাথরের মূর্তির মতো নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে ব্রজ। চিৎকার করার শক্তিও তার মধ্যে লোপ পেয়েছে। মোমবাতির মৃদু আলোয় সে দেখেছে একটু আগে যে মেয়েটাকে মাটির তলায় অন্তিম শয্যায় শুইয়ে দিয়ে এসেছে, তার বিভৎস রক্তশূন্য মুখ, যার ঠোঁটের ডগায় লেগেছিল এক টুকরো কুটিল বঙ্কিম হাসি। ব্রজর ভাবনার মধ্যেই অন্ধকার থেকে দুটো হাত এসে সজোরে চেপে ধরল তার গলা। দুহাত দিয়ে প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু না, ব্যর্থ হয়ে গেল। এক বিন্দু অক্সিজেনের জন্য হাঁকুপাকু করতে থাকে সে। না, তার ফুসফুসে এক বিন্দু অক্সিজেনও পৌঁছায় না। অবশেষে একসময় নিস্তেজ হয়ে আসে ব্রজর শরীরটা। একসময় প্রাণহীন সেই শরীরটা মেঝেতে পড়ে যায়। কিছু একটা পতনের শব্দে ঘুমটা ভেঙে যায় নবীনের। উঠে বসে সে। ঘরের ভিতর অন্ধকার। সে অন্ধকারী চোখ চালিয়ে দেখে ঘরের দরজাটা হাট করে খোলা। সে খোলা দরজার একটা পাল্লা হাওয়ার ধাক্কায় একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো কোনো অন্ধকার দিয়ে গড়া অবয়ব যেন দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারই উঠে দাঁড়ায় নবীন। সন্তর্পণে এগিয়ে যায় দরজার দিকে। যত এগোচ্ছে তত বুঝতে পারছে সত্যি একটা কেউ দাঁড়িয়ে রয়েছে দরজার বাইরে। প্রায় দরজার সামনে এসে গেছে নবীন। এমন সময় অন্ধকারে দাঁড়িয়ে থাকা অবয়বটার মধ্যে একটা চঞ্চলতা জাগে যেন। হঠাৎ যেন দ্রুত পিছন দিকে সরে যেতে লাগলো। তারপর হঠাৎ এক সময় দৃষ্টির সীমা থেকে হারিয়ে গেল। নবীন অন্ধকারই তখন এসে দাঁড়িয়েছে ঘরের বাইরের বারান্দায়। হঠাৎ নবীনের মনে হলো নির্ঘাত কোনো তস্করের আগমন ঘটেছে। ভাবামাত্র শিরায় ছোটা তরলের মধ্যে বিদ্যুৎ স্ফুরণ ঘটল। একবার সে ভাবল বন্ধুদের ডেকে তুলে ব্যাপারটা জানায়, কিন্তু পরক্ষণেই ব্যাপারটা তার পৌরুষে আঘাত লাগলো। সে একাই ব্যাপারটা দেখবে এই ভেবে একাই অন্ধকার বারান্দা ধরে খানিক এগিয়ে গেল। হঠাৎ তার পায়ের গতি স্তব্ধ হলো। তার মনে হলো পিছনে যেন কেউ একা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার ঘাড় ঘুরিয়ে দেখার সাহস হলো না। কেমন যেন একটা অনুভূতি হঠাৎ গ্রাস করলো তাকে। ঠিক সেই মুহূর্তে একটা মৃদু মিলি হাসির শব্দ ভেসে এলো কানে। একটা সাঁড়াশির মতো হাত চেপে ধরলো তার গলা। খানিক পরে কট করে একটা শব্দ, আর নবীনের কাঁধটা একদিকে বেঁকে গেল। প্রায় সাথে সাথেই নবীনের প্রাণহীন দেহটা এলিয়ে পড়ল মেঝেতে। তারপর খানিকটা অন্ধকার বারান্দা পেরিয়ে দলা পাকাতে পাকাতে ঢুকে এলো হাট করে খোলা ঘরের দরজা দিয়ে, আর এগিয়ে চলল ঘরের ভিতরে ঘুমন্ত অবিনাশের দিকে। নেশায় প্রায় অচৈতন্য হয়ে ঘুমোচ্ছে অবিনাশ। দলা পাকানো ধোয়া এক নারী অবয়ব নিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে তার কাছে গিয়ে দাঁড়ায়। প্রবল ঘৃণায় আরো জ্বলে ওঠে তার অক্ষি কোটর। দুহাত বাড়িয়ে গলাটা সজোরে টিপে ধরতে গিয়ে হঠাৎ বিদ্যুতের ঝটকা খাওয়ার মতো ছিটকে সরে আসে ওই নারী অবয়ব। স্পর্শ করতে পারছে না অবিনাশকে। এক অদৃশ্য শক্তি আচ্ছাদিত করে রেখেছে তাকে। একবার, দুবার, তিনবার, না, পারছে না। ওই নারী অবিনাশের গলাটা চেপে ধরে তার প্রাণবায়ুকে মুক্ত করে দিতে পারছে না। প্রবল ক্রোধে মাথা ঝাঁকায় ওই নারী। বড় বড় চুলগুলো সাপের ফোনার মতো এলোমেলো ভাবে উঠতে থাকে। আবার সে নতুন উদ্যমে পুনরায় গলা টিপতে যায়, কিন্তু পারে না। এবারেও ব্যর্থতার পর্যবসিত হয় তার প্রচেষ্টা। অবিনাশের থেকে এবার দূরে সরে আসে সে। তারপর ধীরে ধীরে মিলিয়ে যায় সেই অশরীরী নারী।
সকালের অবিনাশের যখন ঘুম ভাঙে তখন সবে আলো ফোটা শুরু হয়েছে। চোখ চালিয়ে দেখে পাশে বন্ধুরা নেই। কোথায় গেল আবার? চোখ ডলতে ডলতে উঠে বসে সে। দুই বন্ধুর নাম করে ডাকে, কিন্তু কোথাও কোনো সাড়া আসে না। বিরক্তিতে চোখ কুঁচকে যায় তার। উঠে বাইরের ঘরে চোখ পড়ে বারান্দায় পড়ে থাকা নবীনের বিস্ফারিত নয়ন মিলে পড়ে থাকা নিথর মৃতদেহ খানার দিকে। দেখেই বুঝতে পারে নবীনের দেহে প্রাণ নেই। হতবুদ্ধি হয়ে যায় অবিনাশ। ব্রজর নাম ধরে বারংবার ডাকতে ডাকতে খানিকটা এগোতি আর একটা ব্যাপার দেখে থমকে দাঁড়িয়ে যায় সে। বাথরুমের অদূরে উপুর হয়ে পড়ে আছে আর একটা দেহ। ছুটে যায় অবিনাশ সেদিকে। দেহটা সোজা করতেই দেখে একই রকম ভাবে বিস্ফারিত নয়ন মেলে পড়ে রয়েছে ব্রজর নিথর দেহটা। দুই বন্ধুর নিথর দেহ দেখে হতবুদ্ধি হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অবিনাশ। হঠাৎ মাথায় একটা কথা বিদ্যুৎ ঝলকের মতো ভেসে উঠতেই মেরুদণ্ড দিয়ে একদলা বরফ গড়িয়ে যায়। এই দুটো মৃতদেহ দেখে যে কেউ বলতে পারবে মৃত্যুর আগে প্রবল ভয়ানক কিছু দেখেছিল তারা। তাহলে কি হৈমুর বিদেহী আত্মা? যদি তাই হয় তাহলে তার কোনো ক্ষতি হলো না কেন? ভাবতে ভাবতে কোনো কারণ খুঁজে পেল না সে। হঠাৎ একটা কথা মাথায় ভেসে উঠল। ছোটবেলার মায়ের কাছে শুনেছিল একবার মামাবাড়ি নবীনগঞ্জে থাকাকালীন তার ভয়ানক শরীর খারাপ হয়। বুদ্ধি দেখিয়েও শরীরে বিশেষ উন্নতি না হয় গ্রামের লোকজনের কথায় মা সেখানকার শ্মশানে থাকা এক শ্মশানচারী সন্ন্যাসী শরণাপন্ন হয়। তিনি তাকে দেখে জানান কোনো খারাপ নজরের কারণে এমন হচ্ছে। তিনি অবিনাশের মাথায় হাত রেখে কিছু মন্ত্র পড়েন এবং একটি লাল সুতোয় বাঁধা তাবিজ মায়ের হাতে দিয়ে বলেন, এই তাবিজ সব খারাপ থেকে রক্ষা করবে তোর সন্তানকে, এটা নিয়ে যা। তারপর থেকেই এটা তার ডান হাতে রয়েছে। পরবর্তীতে সেটার উপর চেনে বাঁধিয়ে তার হাতে বেঁধেছিল মা। এটাই কি তাহলে কারণ? ভাবতে ভাবতে নিজের দক্ষিণ হস্তখানি তুলে চোখের সামনে নিয়ে আসে অবিনাশ। খানিক সময় ভাবনা এভাবে অতিবাহিত হওয়ার পর অবিনাশের মাথায় আসে দুটো মৃতদেহ এই বাড়িতে পড়ে থাকলে সমূহ বিপদ। যদিও আশেপাশে সেভাবে বাড়ি নেই, তবে যদি কেউ ঘুণাক্ষরও জানতে পারে তাহলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে। ভাবামাত্র বিহবলতা কাটিয়ে কর্তব্য স্থির করে ফেলে অবিনাশ। হাতে তুলে নেয় গতকাল রাতের ব্যবহার করা মাটি খোঁড়ার কোদালটা। চলে যায় বাড়ির পিছনে সেই জঙ্গুলে জায়গায়। মাটি খুঁড়তে থাকে দ্রুত। বেশ খানিকটা গর্ত খুঁড়ে কোনো ক্রমে মৃতদেহ দুটোকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সেখানে। তারপর দুটো দেহই ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে দ্রুত মাটি চাপা দিতে থাকে। পরিশ্রমে উত্তেজনায় তার হাত পা কাঁপছে তখন। তবু থামে না অবিনাশ। এখনো অনেক কাজ বাকি তার। একটি মৃতদেহের গতি করে অবিনাশ যখন কুয়োর জলে হাত পা ধুলো ভালো করে, তখন সূর্য প্রায় মধ্য গগনে। তারপর আবার ঘরে ফিরে এসে ঘর থেকে গতকালের মদের বোতলগুলি তুলে নিয়ে ছুঁড়ে ফেললো জানলা দিয়ে পিছনের বাগানে। তারপর চটপট দরজা বন্ধ করে দ্রুত পায়ে বেরিয়ে গেল। তার গন্তব্য এবার নবীনগঞ্জ। সূর্যের সামান্য লাল রেখা তখন আকাশে বিদ্যমান। অবিনাশ এসে থেমেছে গ্রামের অদূরে এক পরিত্যক্ত শ্মশান ভূমির মধ্যে অবস্থিত ভাঙাচোরা কুটিরের সামনে। গাজার গন্ধে চারপাশটা আমোদিত। কুটিরের দরজায় আওয়াজ করল সে, কে রে? বাবা, আমি অবিনাশ। কে অবিনাশ? বলতে বলতে ঘরের দরজা খুলে বেরিয়ে এলো একটা চেহারা। চেহারাটা একটু চমকে ওঠার মতো বটে। মাথা ভর্তি জটাধারী এক সন্ন্যাসী, লুঙ্গির মতো করে পরা, রংচটা একটা ধুতি। কোনো কালে হয়তো লাল ছিল, এখন তার রং সঠিক নির্ণয় করা শক্ত। চোখের সাদা অংশ রক্তাভ। বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে অবিনাশকে দেখে ভুরু দুটো কুঁচকে গেল জটাধারী সন্ন্যাসীর। অবিনাশ তখনই তার পা জড়িয়ে ধরে বলল, আমাকে রক্ষা করুন বাবা। তুই কে বলতো? অবিনাশ তখন তার পূর্বে তার মায়ের সাথে এখানে আসার কাহিনী ব্যক্ত করতেই মুখের অভিব্যক্তি পরিবর্তন হলো সাধু বাবার। তিনি কাকে একটা যেন উদ্দেশ্য করে প্রণাম করে বললেন, উনি আমার গুরু ছিলেন। গলার কর্কশতায় ঈষৎ কমিয়ে তিনি এবার অবিনাশের কাছে কি হয়েছে জানতে চাওয়াতে সে জানায় এক ভয়ঙ্কর বিপদে পড়ে তার এখানে আগমন। তার দুই বন্ধুর মৃত্যু হয়েছে, সম্ভবত এবার তার পালা। দুই চোখের কুম্ভরাষ্ট্র নিয়ে সে ওই সাধুকে একান্ত অনুরোধ করতে থাকে রক্ষা করার জন্য। এবার সাধু তাকে
কুটিরের দাওয়াতে বসতে বলে কুটিরের ভিতর থেকে একখানি কুপি জ্বালিয়ে নিয়ে এসে নিজেও বসেন সেখানে। তারপর খুলে বলতে বলেন ব্যাপারখানা। অবিনাশ জানায় তার 3 বন্ধু বিশেষ জরুরি কাজে এক জায়গায় গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় বয়সের দোষে নেশা করেছিল সামান্য। এমত অবস্থায় রাস্তার এক অসহায় মেয়ে তাদের সাহায্য চাওয়ায় তারা তাকে গাড়িতে তোলে, কিন্তু তাকে সাহায্যের পরিবর্তে পথে অবিনাশের এক বাগান বাড়িতে নিয়ে গিয়ে তাদের যৌন ইচ্ছে মেটানোর চেষ্টায় ভ্রান্তিবশত মেয়েটির পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। এই ঘটনা ঘটে যাওয়ার পর তাদের 3 জনের টনক নড়ে। লোকজন জানাজানি ও সমাজের ভয়ে তারা মেয়েটির দেহ পুঁতে দেয় ওই বাগান বাড়ির পেছনের বাগানে মাটির নিচে। তারপর অতিরিক্ত ক্লান্তিবশত তারা ওই বাড়িতেই থেকে যায় সেই রাত্রিরে। যখন সকালে ঘুম থেকে ওঠে তখন দেখে তার 2 বন্ধুর মৃতদেহ পড়ে আছে। তাদের বিস্ফারিত নিষ্প্রাণ চোখচোরা চিৎকার করে বলছে যে তারা খুব ভয় পেয়েছে এবং কিছু দেখেছে মৃত্যুর আগে। ওই 2 জনকে ওই মেয়ের বিধেই আত্মা শেষ করেছে, আর তাই যদি হয় তাহলে এবার সে তাকেও মেরে ফেলবে। এটুকু বলে আবার সাধু বাবার পা জড়িয়ে ধরে অবিনাশ। হাত তুলে তাকে থামিয়ে সাধু কপাল কুঁচকে কিছু একটা ভাবলেন। তারপর এক তীব্র দৃষ্টি হেনে অবিনাশের দিকে চেয়ে থাকেন খানিকক্ষণ। সেই তীব্র দৃষ্টির সম্মুখে অবিনাশ মনে মনে প্রমাদ গোনে। তার মনে হতে থাকে এই দৃষ্টি যেন তার অন্তরের ভিতরে লুকিয়ে থাকা সত্য জেনে ফেলবে অচিরেই। সাধু চেয়ে থাকতে থাকতেই বললেন, অপরাধ তো হয়েছে তোর দ্বারা, ভয়ঙ্কর অপরাধ, কিন্তু তুই যখন আমার স্মরণে এসেছিস কিছু তো একটা করতে হবে। তুই বরং আজ নিশিটা আমার কুটিরে যাপন কর। কাল দ্বিপ্রহরে আমিও তোর সাথে রওনা দেব ওই বাগান বাড়িতে, তারপর একটা ব্যবস্থা করব। বলে তিনি দাওয়া ছেড়ে উঠে কুটিরের মধ্যে চলে গেলেন। অবিনাশ খানিকক্ষণ ঠায় বসে রইল সেখানেই। তারপর কুপির আলো যখন নিভু নিভু হয়ে এলো তখন সেটা হাতে নিয়েই কুটিরের ভিতরে গিয়ে ঢুকল। পরদিন সন্ন্যাসী যখন বাগান বাড়িতে এসে পৌঁছল তখন সূর্য অস্ত গেলেও দিগন্তে লাল ছোপ রয়েছে। সন্ন্যাসী অবিনাশকে পথে বলেছিলেন খানিক কেরোসিন তেল জোগাড় করতে। তারপর বাগান বাড়িতে ঢুকে সেখানে নিয়ে যেতে বললেন যেখানে হৈমুখে পুঁতেছিল। সেই জায়গায় পৌঁছে সন্ন্যাসী অবিনাশকে মাটি খুঁড়ে মৃতদেহ বার করে তাতে যত দ্রুত সম্ভব অগ্নি সংযোগ করতে বললেন। সেই মতো কাজ সম্পন্ন করে দুজনে আবার বাগান বাড়ির ঘরে ফিরে এলেন। রাত্রি তখন 3য় প্রহর। অবিনাশের বাগান বাড়িতে নিচের ঘরে এক অদ্ভুত নকশার ঠিক মাঝখানে দাউ দাউ করে জ্বলছে অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ডর এক পাশে বসে সেই সন্ন্যাসী, আর উল্টো দিকে জড়সড় হয়ে বসে আছে অবিনাশ চৌধুরী। অদূরে একটা বড় কাঠের বাক্স রাখা। চোখ বন্ধ করে সন্ন্যাসী বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ছেন। ওং ব্রিং ব্রিং বট বং স্বাহা, ওং ব্রিং ব্রিং বট বং স্বাহা, ওং স্বাহা। আর তার মাঝেই কিছু গুঁড়ো গুঁড়ো জিনিস ছুঁড়ে দিচ্ছেন জ্বলন্ত অগ্নিকুণ্ডে। অবিনাশ ভীত চোখে তার দিকে চেয়ে রয়েছেন। হঠাৎ আগুনের শিখা লাফিয়ে উঠল বেশ অনেকটা। সাথে সাথে ঘরের উষ্ণতা কমতে শুরু করলো দ্রুত। ঘরের দরজা দিয়ে ঢুকে এলো একটা হাওয়ার স্রোত। অবিনাশকে সজোরে ধাক্কা দিয়ে সেটা গিয়ে আছড়ে পড়ল আগুনের শিখার উপর। তারপর আগুনের লালাভ শিখা গাঢ় নীল বর্ণ ধারণ করল, আর সাথে সাথে চোখ খুলে তাকালেন সন্ন্যাসী। কে তুই? কি চাস? অবিনাশ চৌধুরীর মৃত্যু। জানিও তোর সাথে অন্যায় করেছে, কিন্তু ক্ষমা করে দে তুই ওকে। কখনো না, কখনো না। এমনিতেও তুই ছুতে পারবি না ওকে। ও ধারণ করে আছে এক শক্তিশালী কবচ। তুই যদি প্রতিশোধের সুযোগে বসে থাকিস তাহলে মুক্তি পাবি না তুই। ওকে না মেরে আমি মুক্তি পেতে চাই না। শোন আমার কথা, ক্ষমা কর ওকে, ক্ষমা কর। ক্ষমা পরম ধর্ম। তুই এসব বলে ওকে বাঁচাতে পারবি না। ও একটা নরপশু। ও আমায় যদি তুই আমার কথা না মানিস তবে আমি বন্দি করে রাখবো তোর আত্মাকে। ভীষণ কষ্ট পাবি তুই। কখনোই মুক্তি ঘটবে না তোর। পারবি না, তুই পারবি না। তবে রে, দেখ তাহলে। বলে সন্ন্যাসী এবার বেশ দ্রুত একটা মন্ত্র পড়তে থাকলো। সাথে কিছু গুঁড়ো গুঁড়ো পদার্থ ছুঁড়ে মারল ওই নীল অগ্নিকুণ্ডের মধ্যে। কান ফাটানো একটা নারীর আর্তনাদ।
ঘরের মধ্যে গুঞ্জিত হয় মুহূর্তে, তারপর ধীরে ধীরে সেটা পর্যবসিত হয় হাহাকারে। ভীষণ কষ্টে কোনো নারী যেন গুমড়ে গুমড়ে উঠছে। এবার সন্ন্যাসী খানিক হেসে নিয়ে জলদ গম্ভীর কণ্ঠস্বরে বললেন, দেখলি তো কিরে, আমি কি পারি আর না পারি দেখলি তো। শেষবারের মতো বলছি তোকে, ক্ষমা কর অবিনাশকে, আর প্রতিশোধের বন্দি জ্বালা থেকে চিরকালের মতো মুক্ত হয়ে যা। ক্ষমা করে না, করে না। বেশ, যা তোর ইচ্ছা। বলতে বলতে সন্ন্যাসী সোজা হয়ে উঠে পড়লেন। তারপর হেঁটে গিয়ে অদূরে রাখা বড় লম্বা কাঠের বাক্সটার ডালা খুলে দিলেন। তারপর হাতটিকে এক বিশেষ মুদ্রায় সামনে ছড়িয়ে দিলেন। পরক্ষণেই আবার শক্ত করে বন্ধ করে নিলেন হাতের মুঠি। দৃশ্যখানা দেখে মনে হলো অদৃশ্য কোনো বস্তুকে যেন ওই বজ্র মুঠিতে চেপে ধরে নিজের দিকে আকর্ষণ করে আনছেন। অবিনাশের বিস্মিত দৃষ্টির সম্মুখে জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে এক গোলাকার ঘন নীল আগুনের পিণ্ড বেরিয়ে এসে সন্ন্যাসীর দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। তারপর সেটা গিয়ে ঢোকে লাল কাঠের বাক্সের মধ্যে। পুরোটা ঢুকে যেতেই দরাম করে বাক্সের ডালাটা নামিয়ে দেন সন্ন্যাসী। তারপর একটা তালা দিয়ে বাক্সের মুখ বেঁধে দেন। পুনরায় তার যজ্ঞের আসনে ফিরে আসেন আর একটা লাল কাপড়ের কিয়দাংশ ছিঁড়ে নিয়ে তার উপর আর একটা থালা থেকে খানিকটা সিঁদুর নিয়ে লেপে দিতে থাকেন। এবার সেটা নিয়ে আবার গিয়ে দাঁড়ান বাক্সটার সম্মুখে। কিছুক্ষণ আগে লাগানো তালায় আষ্টে পৃষ্ঠে বেঁধে দেন ওই লাল কাপড়খানা। এবার অবিনাশের দিকে ফিরে বলেন, এ বাক্সের তালা যেন কখনো না খোলা হয়, তাহলে কিন্তু এই আত্মা পুনরায় মুক্তি পেয়ে যাবে, আর সে মুক্তি পেলে তোকে বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়াবে। সে তখন আরো দুর্দম হবে, আরো বেশি ধ্বংসাত্মক শক্তি নিয়ে জেগে উঠবে। আর এই বাক্স এই ঘরে রাখা যাবে না। এমন কোথাও এই বাক্স স্থানান্তরিত করতে হবে যেখানে যেখানে চট করে কেউ যাবে না, অর্থাৎ কিনা লোকচক্ষু থেকে যতটা সম্ভব আড়ালে রাখতে হবে। অবিনাশ সম্মতিসূচক মাথা নাড়ে। খানিক পরে সেই মতো সন্ন্যাসী ও অবিনাশ ওই বাক্সটা ধরাধরি করে সিঁড়ির নিচে একটা ছোট ঘরে নিয়ে আসে। ঘরের এক পাশে বাক্সটা রেখে তারপর সন্ন্যাসীর নির্দেশ মতো এক লোহার চেন দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা হয় তাকে। অতঃপর লোহার চেনের দোমুখ এক করে তারপর এঁটে দেওয়া হয় একটা তালা। পূর্বের ন্যায় লাল কাপড়ের বন্ধনী দিয়ে দেওয়া হয় ওই তালাতেও। এবার বাইরে বেরিয়ে এসে ঘরের দরজায় এঁটে দেয় একখানা বেশ বড় তালা। সমস্ত কাজ শেষ করে সন্ন্যাসী ও অবিনাশ দুজনেই বিশ্রাম নিতে যায়। পরদিন সন্ন্যাসী বিদায় নিলেন প্রাতঃকালে। অবিনাশ গতকাল রাতে ব্যবহৃত সমস্ত উপকরণ গুছিয়ে একপাশে সরিয়ে ঘর পরিচ্ছন্ন করে কল ঘরে গেল। স্নান সেরে সবেমাত্র গা মুছেছে এমন সময় ঠকঠক করে একটা শব্দ পেয়ে মুখ নামিয়ে দেখতেই দেখল হাত থেকে খুলে মাটিতে পড়েছে মায়ের বাঁধা সেই তাবিজখানি। ঝুঁকে পড়ে সেটা তুলে নিয়ে অবিনাশ মনে মনে ভাবল রূপোর চেনটা মেরামত করে আবার পড়তে হবে। কিন্তু সে জানত না তাবিজ দেওয়ার সময় তার মাকে সন্ন্যাসী পই পই করে বলে দিয়েছিল এই তাবিজ হস্তে ধারণ করার পর যেন কোনোভাবেই মাটির সংস্পর্শে না আসে। খুলে রাখলে কোনো পাত্রের উপর অবশ্যই রাখবে, কারণ মাটির সংস্পর্শে একবার এলে এ সমস্ত শক্তি হারাবে। এই ঘটনার পর বহু বছর ওই বাগানবাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রইল। সঙ্গে পড়ে রইল ওই তালাবন্দি বাক্স। ক্রমে ক্রমে ও বাগানবাড়ি পুরো বাড়িতে পরিণত হয়। তারপর পুলিশের তাড়া খাওয়া ক্রিমিনাল ডাকু ও বাড়িতে আশ্রয় নেয় রাতের অন্ধকারে। অজ্ঞানতাবশত সে বাক্সের ডালা খুলে মুক্ত করে দেয় সেই বন্দিনী হৈমন আত্মাকে। অশরীরী হৈমন মুখে অবিনাশের কলঙ্ক কাহিনী পুরোটা শুনে অপরিসীম ক্রোধে ও ঘৃণায় ভরে উঠেছিল অপর্ণা দেবীর বুক। সেবার হৈমর দিকে ফিরে হাত জড়ো করে বলে, আমায় আমায় ক্ষমা কর বোন, আমি তোর দুর্দশার কারণ হয়েই রইলাম। না বর্দি, তুমি তো ভালোই করতে চেয়েছিলে আমার, কিন্তু অবিনাশ, ওকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। না, ছাড়বি না তুই, শেষ করে দে ওই নরপশুটাকে। হাওয়ায় ভেসে দ্রুত এগিয়ে গেল হৈমর আত্মা ঘুমন্ত অবিনাশের দিকে। হাত বাড়িয়ে সচরে গলাটা টিপতে যাওয়ার আগে
হঠাৎ থেমে গেল তার হাত। পিছন ফিরে এসে একবার তাকালো পিছনে দাঁড়িয়ে থাকা অগ্রজের দিকে। অপর্ণা দেবী তখন পান ছাঁচার নুড়িটা দিয়ে নিজের হাতের শাখাটা সহস্তে বাড়ি দিয়ে ভাঙছে। আবার মুখ ফিরিয়ে অবিনাশের দিকে তাকালো হৈমুর প্রেত। দপ করে জ্বলে উঠল তার রক্তচক্ষু পুনরায়। এবার সজোরে টিপে ধরল ঘুমন্ত অবিনাশের গলাখানা। ঘুমন্ত শরীরটা প্রবল ছটফট করতে করতে একসময় স্থির হয়ে গেল। এরপরে তাকে ছেড়ে দিয়ে হৈম পিছন ফেরে। অপর্ণা দেবী তখন দুহাত দিয়ে শিথির আর কপালের পূর্ণচন্দ্রের ন্যায় লাল সিঁদুর বিন্দু বুঝতে ব্যস্ত। হৈম হাওয়ায় ভর করে এগিয়ে আসে অপর্ণা দেবীর দিকে, আর্দ্র কণ্ঠে বলে, আমায় ক্ষমা করো দিদি, আমি দেবযানীকে শেষ করেছি, কারণ ওর গর্ভে বাড়ছিল এই বংশের উত্তরাধিকারী। আমি যে প্রতিজ্ঞা করেছিলাম চৌধুরী বংশ আমি নির্বংশ করবই। গলার স্বর কেঁপে গেলেও অপর্ণা দেবী সামলে নিয়ে বলে উঠল, বেশ করেছিস। এই সন্তানও বাপ ঠাকুরদার মতোই লম্পট হতো হয়তো। রক্ত রক্ত কথা বলে যে, এই ভালো হয়েছে। সমূলে উৎপাটিত হয়েছে রক্ত বীজের বংশ, পাপ মুক্তি ঘটেছে চিরতরে। বলতে বলতে গলা ধরে আসে অপর্ণা দেবীর। চোখ থেকে গড়িয়ে পড়তে থাকে মুক্ত সম অশ্রুবিন্দু। খানিকক্ষণ নিস্তব্ধ হয়ে থাকে হৈম, তারপর ধীরে ধীরে বলে, এবার যে আমায় যেতে হবে দিদি, আমার কাজ যে ফুরিয়েছে। ভিজে চোখে অপর্ণা দেবী দেখেন ধীরে ধীরে হৈমর ধোয়া ধোয়া শরীরটা পরিণত হচ্ছে এক আলোক পর্তিকায়। তারপর সেটা হুশ করে বেরিয়ে গেল বাইরে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে অশ্রুসিক্ত নয়নে অস্ফুটে বললেন, ওপারের জগতে ভালো থাকিস বোন, শান্তিতে থাকিস। শুনছিলেন আজকের গল্প চিল্কা বিশ্বাসের কলমে পাপ। গল্পের সূত্রধর আমি সৌমিলি, গল্প পাঠে ইভান, অন্যান্য চরিত্রে অভিষেক, কৌশিক, রুবিনা, তানিশা, ইভান এবং মহুয়া, শব্দগ্রহণ রিম্পা, আবহ অভিষেক, প্রচ্ছদ রৌনক, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি অভিক সরকারের একটা দুর্ধর্ষ উপন্যাস নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।